1983 সালের এক বিকেল, পাকিস্তানের একটি পার্ক। চারপাশে সাধারণ মানুষের ভিড়। কেউ হাঁটছে, কেউ গল্প করছে, কেউ বা বেঞ্চে বসে সময় কাটাচ্ছে। কিন্তু তাদের চোখে না পড়লেও পার্কের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে ছিল সাদা পোশাকের গোয়েন্দারা। তাদের সবার নজর ছিল একজন মানুষের দিকে, একজন পাকিস্তানি আর্মি অফিসার। একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন সেই অফিসার। তিনি কয়েক কদম এগোতেই হঠাৎ চারদিক থেকে ছুটে এলো সশস্ত্র গোয়েন্দারা। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মাথায় বন্দুক ঠেকানো হলো। তাকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। আর তারপর যে তথ্যটি বেরিয়ে এলো তা পাকিস্তানের সামরিক ইতিহাসের অন্যতম বড় নিরাপত্তা বিপর্যয় হিসেবে বিবেচিত হয়। কারণ এই মানুষটি কোনো সাধারণ অফিসার ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তান আর্মির একজন মেজর। আর তার আসল পরিচয়, তিনি ছিলেন ভারতের গুপ্তচর সংস্থা রয়ের একজন গোপন এজেন্ট, একজন ভারতীয়, একজন মানুষ যিনি বছরের পর বছর পাকিস্তানের সামরিক ব্যবস্থার ভেতরে ঢুকে তাদের গোপন তথ্য ভারতের কাছে পৌঁছে দিয়েছিলেন। তাকে একটি নাম দিয়েছিল, দ্য ব্ল্যাক টাইগার। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে রাজস্থানের এক সাধারণ তরুণ পাকিস্তান আর্মির মেজর হয়ে গেলেন? কিভাবে তিনি প্রায় এক দশক ধরে শত্রু দেশের ভেতরে নিজের পরিচয় লুকিয়ে রাখলেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধরা পড়ার পর কেন তার নিজের দেশও তাকে অস্বীকার করেছিল? আজ আমরা খুলতে চলেছি ভারতের ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গুপ্তচর কাহিনীর গোপন ফাইল। এটি ব্ল্যাক টাইগার, রবীন্দ্র কৌশিকের গল্প। গল্পের শুরু রাজস্থানের শ্রীগঙ্গানগরে। 1952 সালে জন্মগ্রহণ করেন রবীন্দ্র কৌশিক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং আত্মবিশ্বাসী। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল অভিনয়। মঞ্চে উঠলে তিনি যেন অন্য মানুষ হয়ে যেতেন। বন্ধুদের মধ্যে তার পরিচয় ছিল একজন অসাধারণ মনো অ্যাক্টর হিসেবে। 1970-এর দশকের শুরুতে তিনি বিভিন্ন নাট্য প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। একদিন লখনৌতে একটি জাতীয় স্তরের নাট্য প্রতিযোগিতায় তিনি এমন একটি অভিনয় করেন যা দর্শকদের মুগ্ধ করে দেয়। কিন্তু দর্শকদের ভিড়ের মধ্যে এমন একজন মানুষও বসেছিলেন যার পরিচয় রবীন্দ্র জানতেন না। তিনি ছিলেন ভারতের গুপ্তচর সংস্থা রয়ের একজন কর্মকর্তা। সে সময় ভারত পাকিস্তান সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। 1971 সালের যুদ্ধের পর ভারত বুঝতে পেরেছিল যে পাকিস্তানের ভেতরে দীর্ঘমেয়াদী মানব গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। তাদের প্রয়োজন ছিল এমন একজন যুবক যে বুদ্ধিমান, যে অভিনয়ে দক্ষ, যে নতুন পরিচয়ে বছরের পর বছর বাঁচতে পারবে। রবীন্দ্র কৌশিক ছিলেন সেই আদর্শ প্রার্থী। কয়েক সপ্তাহ পর তার কাছে একটি রহস্যময় বার্তা পৌঁছয়। তাকে দিল্লিতে আসতে বলা হয়। সেখানে গিয়ে তিনি এমন একটি প্রস্তাব পান যা তার পুরো জীবন বদলে দিতে চলেছিল। রবীন্দ্রকে বলা হয়েছিল, যদি তিনি এই মিশনে রাজি হন তাহলে তাকে নিজের পুরনো জীবন চিরতরে ভুলে যেতে হবে। পরিবার, বন্ধু, পরিচয়, সবকিছু। দেশের জন্য নিজের অস্তিত্বকেও বিসর্জন দিতে হবে। তিনি রাজি হয়ে যান। এরপর শুরু হয় প্রায় 2 বছরের কঠোর প্রশিক্ষণ। তাকে উর্দু শেখানো হয়, শুধু ভাষা নয়, উচ্চারণও, যাতে কোনো ভারতীয় টান না থাকে। তাকে পাকিস্তানের ইতিহাস শেখানো হয়, শহরের নাম, রাস্তার নাম, সামাজিক রীতি, রাজনীতি, এমনকি জনপ্রিয় ক্রিকেটারদের নাম পর্যন্ত। ইসলাম ধর্মের বিভিন্ন রীতিনীতি রপ্ত করতে হয়। নামাজ পড়া থেকে শুরু করে ধর্মীয় আচার, সব কিছু। প্রশিক্ষণের এক পর্যায়ে তাকে বলা হয়, আজ থেকে তুমি রবীন্দ্র নও, আজ থেকে তুমি নবী আহমেদ সাকির। ধীরে ধীরে নতুন পরিচয়টাই তার বাস্তব জীবনে পরিণত হতে থাকে। 1975 সালে প্রশিক্ষণ শেষ হয়। আর সেই দিন থেকেই কাগজে কলমে রবীন্দ্র কৌশিক যেন পৃথিবী থেকে হারিয়ে যান।
1975 সালের এক রাতে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেন। এখন তার নাম নবী আহমেদ সাকির। পাকিস্তানে গিয়ে তিনি সরাসরি আর্মিতে যোগ দেননি, কারণ তাতে সন্দেহ তৈরি হতে পারত। প্রথমে তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন। বছরের পর বছর সেখানে সাধারণ ছাত্র হিসাবে জীবন কাটান, বন্ধু বানান, সামাজিক সম্পর্ক গড়ে তোলেন, নিজের ছদ্মবেশকে আরও শক্তিশালী করেন। কেউ কল্পনাও করতে পারেনি যে এই তরুণ আসলে ভারতের হয়ে কাজ করছে। ডিগ্রি শেষ হওয়ার পর তিনি তার আসল লক্ষ্যের দিকে এগিয়ে যান। তিনি আবেদন করেন পাকিস্তান আর্মিতে। সব নথি ছিল নিখুঁত, পরিচয় ছিল নিখুঁত, ব্যবহার ছিল নিখুঁত, ফলে কোনো সন্দেহ ছাড়াই তিনি নির্বাচিত হয়ে যান। এরপর তিনি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে পাকিস্তান আর্মির অফিসার হিসাবে কমিশন লাভ করেন। একজন ভারতীয় এখন পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার, এটি ছিল অবিশ্বাস্য। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ঘটনা তখনও বাকি ছিল। আর্মিতে যোগ দেওয়ার পর শাকিরের কর্মজীবন দ্রুত এগোতে থাকে। তিনি মেধাবী ছিলেন, শৃঙ্খলাবদ্ধ ছিলেন, ফলে পদোন্নতিও দ্রুত হতে থাকে। ক্রমে তিনি মেজর পদে পৌঁছে যান। এই সময় তিনি পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনার নাগাল পেতে শুরু করেন। সেনা মোতায়েন, কৌশলগত পরিকল্পনা, সীমান্ত সংক্রান্ত সিদ্ধান্ত, বিভিন্ন গোপন তথ্য নিয়মিতভাবে ভারতের কাছে পৌঁছাতে থাকে। দিল্লিতে বসে রয়ের কর্মকর্তারা বুঝতে পারছিলেন তাদের এজেন্ট এমন জায়গায় পৌঁছে গেছেন যা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। তার তথ্য এত মূল্যবান ছিল যে ভারতের নিরাপত্তা ব্যবস্থায় বড় ভূমিকা রাখে। এই অসাধারণ সাফল্যের জন্য তাকে একটি বিশেষ কোড নেম দেওয়া হয়, ব্ল্যাক টাইগার। কিন্তু এই সাফল্যের আড়ালে চলছিল অন্য এক যুদ্ধ, একাকিত্বের যুদ্ধ। বছরের পর বছর ছদ্মবেশে জীবন কাটাতে কাটাতে তিনি পাকিস্তানে একটি পরিবার গড়ে তোলেন। এক তরুণীকে বিয়ে করেন, তাদের একটি সন্তানও জন্ম নেয়। কিন্তু তার স্ত্রী জানতেন না যার সঙ্গে তিনি সংসার করছেন তিনি আসলে পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক শত্রুদের একজন। প্রতিদিন তিনি দুটি জীবন বাঁচছিলেন, একটি ছিল স্বামী ও বাবার জীবন, অন্যটি ছিল গুপ্তচরের জীবন। একটি ভুল, একটি অসাবধানতা, আর সবকিছু শেষ হয়ে যেতে পারত। কিন্তু শেষ পর্যন্ত তার পতনের কারণ তিনি নিজে ছিলেন না। 1983 সাল, প্রায় 8 বছর ধরে সফলভাবে চলছিল অপারেশন। তখন একটি নতুন কুরিয়ার পাঠায়, এনায়েত মসিহ। তার দায়িত্ব ছিল ব্ল্যাক টাইগারের সঙ্গে যোগাযোগ করা। কিন্তু সীমান্ত পেরোনোর পরই পাকিস্তানি গোয়েন্দারা তাকে সন্দেহ করে, তাকে গ্রেপ্তার করা হয়। শুরু হয় নির্মম জিজ্ঞাসাবাদ। দিনের পর দিন অত্যাচারের পর তিনি ভেঙে পড়েন। আর তারপর তিনি এমন একটি তথ্য ফাঁস করেন যা পাকিস্তানি গোয়েন্দাদের হতবাক করে দেয়। তাদের সেনাবাহিনীর ভেতরে একজন ভারতীয় গুপ্তচর রয়েছে। পাকিস্তানি গোয়েন্দারা একটি ফাঁদ পাতে। এনায়েতকে ব্যবহার করে ব্ল্যাক টাইগারকে একটি নির্দিষ্ট স্থানে ডাকা হয়। রবীন্দ্র বুঝতে পারেননি, তিনি সেখানে পৌঁছে যান। আর কয়েক সেকেন্ডের মধ্যে তার জীবন বদলে যায়। তিনি গ্রেপ্তার হন। পাকিস্তানের সবচেয়ে বড় কাউন্টার ইন্টেলিজেন্স সাফল্য সম্পন্ন হয়। গ্রেপ্তারের পর শুরু হয় ভয়াবহ নির্যাতন। মাসের পর মাস জেরা করা হয়। তার কাছ থেকে ভারতের গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য বের করার চেষ্টা করা হয়, কিন্তু তিনি নীরব থাকেন। নির্যাতন চলতেই থাকে। তবুও তিনি অন্য কোনো এজেন্টের নাম প্রকাশ করেননি। এদিকে গুপ্তচর বৃত্তির নিষ্ঠুর বাস্তবতা সামনে আসে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তাকে অস্বীকার করে, কারণ কোনো দেশই সাধারণত ধরা পড়া গুপ্তচরকে প্রকাশ্যে স্বীকার করে না। রবীন্দ্র কৌশিক সম্পূর্ণ একা হয়ে যান। দেশ নেই, পরিবার নেই, স্বাধীনতা নেই, শুধু অন্ধকার জেলখানা। জেলে বসে তিনি তার পরিবারের কাছে কয়েকটি চিঠি পাঠাতে সক্ষম হন।
সেই চিঠিগুলোর একটি লাইন আজও মানুষের হৃদয় স্পর্শ করে। তিনি লিখেছিলেন, ভারতের মতো বড় দেশের জন্য জীবন উৎসর্গ করা মানুষের কি এটাই প্রাপ্য? এই প্রশ্নের উত্তর হয়তো আজও কেউ জানে না। 2001 সালের নভেম্বর মাস, পাকিস্তানের মিয়া ওয়ালি জেল। দীর্ঘ 18 বছরের কারাবাস, নির্যাতন এবং অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্ল্যাক টাইগার। মৃত্যুর সময় তার পাশে ছিল না কোনো সামরিক সম্মান, ছিল না কোনো জাতীয় পতাকা, ছিল না কোনো রাষ্ট্রীয় শ্রদ্ধাঞ্জলি, শুধু একটি অচেনা কারাগার আর একটি নামহীন কবর। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি সম্ভবত এটি নয়। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে মানুষটি নিজের দেশকে রক্ষা করতে নিজের নাম, পরিচয়, পরিবার এবং জীবন উৎসর্গ করেছিলেন, আজও তার নাম অনেক ভারতীয় জানেন না। রবীন্দ্র কৌশিক, দ্য ব্ল্যাক টাইগার, একজন মানুষ যিনি শত্রু দেশের সেনাবাহিনীর ভেতরে ঢুকে ইতিহাস সৃষ্টি করেছিলেন আর শেষ পর্যন্ত নীরবে ইতিহাসের পাতার আড়ালে হারিয়ে গিয়েছিলেন। আপনার মতে ভারত সরকারের কি তাকে ফিরিয়ে আনার জন্য আরো চেষ্টা করা উচিত ছিল, নাকি গুপ্তচর বৃত্তির জগতে ধরা পড়লে এটাই স্বাভাবিক পরিণতি? আমি সংগ্রামিকা। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর ইতিহাসের অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।